গত 15 বছরে দেশ জুড়ে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারির মধ্যে হাজির কিংবা অগ্রগতি জানানোর নির্দেশ। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কাল রাত 11:30টায় রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এয়ারপোর্টে রিসিভ করবেন তারেক রহমান। 5 আগস্টের পর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বিএনপি জামায়াতের আলাদা চরিত্র। আদর্শিক কারণেই ভিন্ন দুই দল বলছেন নেতারা। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। নির্বাচন করলে ভাই ভাই তো ঝগড়া করে। যখন মানুষ তারা নিজেরা নিজেদের কথা বলবে, আলোচনা করবে, তারা নিজের স্বার্থের কথাটাই বলবে, এটা স্বাভাবিক। 31 জানুয়ারির মধ্যে ভিসা নিতে হবে সকল অবৈধ বিদেশিকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনই তুলে দেয়া হচ্ছে না পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন। এফডিসিতে শেষবারের মতো প্রবীর মিত্রের মরদেহ। চোখের জলে বিদায় জানালো সহকর্মী অনুজরা। বিকেলে আজিমপুরে দাফন। যেদিন কথা বললাম সেদিন রাতেই উনি মারা গেলেন। শেষ দেখাটা আসলে মামাকে দেখতে পারলাম না। বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, সবই ছিল আমাদের। ওনার সবসময় উনি আমাদেরকে বন্ধুর মতো ভাবত। গুড়িয়ে দেয়া হচ্ছে আন্তর্জাতিক কল ব্যবসার সিন্ডিকেট। আওয়ামী আমলে 7,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। 15 বছরে গুমের অভিযোগে শেখ হাসিনা, তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 12 ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গুমের ভুক্তভোগীদের পরিবারের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয় ট্রাইব্যুনালে। এই অভিযোগে এরই মধ্যে গ্রেফতার আছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়, তারই নজির হবে এই বিচার। গুমের সাথে সংশ্লিষ্ট যেসব সংস্থার নাম উঠেছে, বিচারের মাধ্যমে সেগুলোর ইমেজ পুনরুদ্ধারের কথাও জানিয়েছেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে, অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাটকে ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের উপরে। গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে টিউলিপকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিরোধী কনজারভেটিভ পার্টির সদস্যরা। দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তারা। এদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া ইস্যুতে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইল অন সানডের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, সাংবাদিকদের কাছে ফ্ল্যাট উপহার পাওয়ার খবর অস্বীকার করেছিলেন টিউলিপ। প্রতিবেদনে বলা হয়েছিল, 2 বছর আগে ফ্ল্যাটটি নিয়ে একাধিকবার প্রশ্ন করা হয় লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টিউলিপকে, এবং বারবারই উপহার পাওয়ার কথা তিনি অস্বীকার করেছেন। এমনকি পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন। গত 16 বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ। বিএনপি জামাত সন্ত্রাসী, উন্নয়ন বিরোধী সহ নানান তকমা দেয়া হতো তাদের। এই 5 আগস্টের পরেই আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। কথার আক্রমণে একে অপরকে বিদ্ধ করছে। নেতারা বলছেন, আদর্শিক কারণে এই দল দুটি আলাদা। সহকর্মী আরিফুর রহমান সবুজ বিস্তারিত জানাবেন। দেশের রাজনীতির অনেক হিসেব নিকেশ ওলট পালট হয়ে যায় 5 আগস্ট।
শেখ হাসিনাকে হঠাতে যারা একই সুরে একই পণে মাঠে নামেন, ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা। সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে। যে যেদিক থেকেই আমাদেরকে উস্কানি দেয়, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না। বিএনপির বহু বছরের মিত্র জামায়াতে ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে হেনস্থারও ভাগীদার তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাললয় হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ। ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত। এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে। এই চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর গায়ে লাগছে, আমরা কিন্তু কোনো নাম বলতেছি না। তা আপনাদের গায়ে লাগে কেন? 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কোনো কোনো ক্ষেত্রে কর্মীরাও জবাব দেওয়ার চেষ্টা করছেন শরীরী ভাষায়। বিভেদ কথার ভাষা ছাড়িয়ে রূপ নিয়েছে ছোটখাটো সংঘর্ষেও। নেতারা অবশ্য বলছেন আদর্শগত দিক থেকে বিএনপি এবং জামায়াত আলাদা। মাঠে যা ঘটছে সেটি আদর্শিক দূরত্ব থেকেই। যারা রাজনীতি করে তাদের মধ্যে এরকম দেখা যায়, অতীত বিভিন্ন দলে দেখা গিয়েছে। তো আমরা মনে করি না যে কথাগুলো বলছে এটাই তাদের সিদ্ধান্ত এবং সেভাবেই তারা অগ্রসর হবে। বিএনপি কোনোদিন মুনাফিকি করেনি। তারা 18 সালেও নির্বাচন করেছিল আমাদের ধানের শীষ নিয়ে। এখন তারা বিএনপি সম্বন্ধে সোচ্চার হয়েছে। আমি দেখছি পত্রপত্রিকা দেখেছি। এটা অন্য দল হিসাবে আর একটা দলের করতেই পারে। বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসাবে সামনে রাখছে মুক্তিযুদ্ধের চেতনা। তাছাড়া সংগঠন হিসেবেও কলেবর অর্থাৎ সমর্থক গোষ্ঠী যে বিপুল তা বারবার প্রমাণিত। তাই জামায়াতকে আর যাই হোক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মনে করেন না নেতারা। বিএনপি মুক্তিযোদ্ধার দল, সেই মুক্তিযোদ্ধার দল আর যাই কিছু হোক, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। প্রত্যেক দলের আলাদা আলাদা চিন্তা থাকে, তাদের স্বার্থও থাকে। নির্বাচন করলে ভাই তো ঝগড়া করে। যখন মানুষ তারা নিজেরা নিজেদের কথা বলবে, আলোচনা করবে, তাদের নিজের স্বার্থের কথাটাই বলবে, এটা স্বাভাবিক। গুঞ্জন আছে ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে বৃহত্তর জোট করতে চায় জামায়াত। যদিও আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই হাঁটার ব্যাপারে ইঙ্গিত দিয়ে যাচ্ছে বিএনপি। আমরা চাবো ইসলাম এদেশে কায়েম হোক, ইসলামী আইন চালু হোক। এখন আমার সহযোগী বা আমার পাশে যারা থাকবে তারা যদি এটা চায় তাহলে গোটা জাতির জন্য কল্যাণ হবে আমরা মনে করি। যদি না চায় তারা তাদের লাইনে কথা বলতে পারে, কারণ মতের স্বাধীনতা তো সবারই আছে। নির্বাচনের যে হিসাব নিকাশ গত 50 বছরের, এখানে তো কখনো তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী না। দুই দলের নেতারাই বলছেন দেশের বৃহত্তর ঐক্যে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। লেট আস এগ্রি টু ডিফার কথা বলেন, কিন্তু দেশটাকে এখানে যাতে মৌলিক জিনিসের ক্ষতি না হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের পাসপোর্ট নিয়ে ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই ওঠানো যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আগারগাঁ পাসপোর্ট অধিদপ্তরে পরিদর্শন শেষে তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। আর এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে বলেও তিনি জানান। আরও বললেন, চলতি বছরের মধ্যেই সবার জন্য পাসপোর্ট করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এমআরটি পাসপোর্ট আর থাকবে না। আর এ সময় এমআরটি পাসপোর্ট ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সমস্যার পেছনে পাসপোর্ট বিভাগের কোনো ভুল নেই। বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই এমআরটি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে সমস্যার সমাধান হয়ে গেছে বলেও তিনি জানিয়েছেন। 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায়, তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে।
ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়না ঘর থাকবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, সিভিল ড্রেসে ডিবি আর অভিযান করতে পারবে না। বলেছেন, ডিবি পরিচয় আর কাউকে তুলেও নেওয়া যাবে না। সীমান্তের নিরাপত্তা ইস্যুতে বলেছেন, মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তে সজাগ দৃষ্টি আছে, বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বললেন, দেশে যে পরিমাণের ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেফতারও করছে আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, বাদ পড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে তাদের আর নেওয়া হবে না। ডিবিরেও একটা শুধু অনুরোধ করবে যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। গাজীপুরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তুলে নিয়ে আটকে রাখা সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। কয়েক ঘন্টা হাতকড়া পরিয়ে ফাঁড়িতে রাখার পরে ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ী সবুজ সরকারকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে 24 ঘন্টা পরে টাকা ফেরত দেওয়া হয়। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ। প্রতিদিনের মতোই শনিবার শ্রীপুরের হানু মার্কেট এলাকার দোকানে কাজ শেষ করেন ব্যবসায়ী সবুজ সরকার। তার অভিযোগ, এলাকা থেকে তাকে আটক করে চকপাড়া ফাঁড়িতে নিয়ে যান এসআই কুদ্দুস মৃধা। হাতকড়া পরিয়ে বসিয়ে রাখেন, দাবি করেন 5 লাখ টাকা। পুলিশ কর্মকর্তা আমাকে কোনো নোটিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, হ্যান্ডকাপ করিয়ে, এবং মানব পুলিশ পরিবার আমার পাইপের সাথে বেঁধে রাখে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। এবং আমি যখন মোবাইল কিনতেছি আমার সাথে ব্যাগ ছিল, ব্যাগে 2 লক্ষ টাকা ছিল। 5 লক্ষ টাকা দাবি করছিল, কিন্তু আমার 2 লক্ষ টাকা সব ব্যাগ এবং মোবাইল রেখে দেয়। পরে ব্যবসায়িক কাজের জন্য সাথে থাকা 2 লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় সবুজকে। এই ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে, প্রতিবাদ জানায় থানায়। ধরে নিয়ে গেল, সেটা কিসের ভিত্তিতে? সে বললো যে আমি ওনাকে বলছি যে আপনি আমাকে যে অ্যারেস্ট করতেছেন, আপনি হ্যান্ডকাপ করে নেন, সেটা একটা ডকুমেন্টস দেখান। যার কথা তুমি সার কাছ থেকে টাকা খাইলো, যাকে নিয়ে গেল তার কাছ থেকে টাকা খাইয়া ওইও সিমনে করে আবার ছাইরা দিল। আমার মেজু ভাই ছোট ভাই 2 জনই ধরে নিছিল, কিন্তু মেজু ভাইরা আবার গাড়িতে জায়গায় রাখছিল আর ছোট ভাইরে হ্যান্ডকাপ করায়া একেবারে ফাঁড়িতে নিয়ে গেছে। 1 ঘন্টা পরে ওনাকে ছাড়া হয়েছে। তখন আমার মাঝলা ছেড়ে গাড়ি তুলে যাচ্ছে, তখন আমি কইছি আমারই নিবেন আর আমার স্বামীরই নিবেন। ঘটনার 24 ঘন্টা পর ব্যবসায়ীর টাকা ফেরত দেয় থানা পুলিশ। আমি যখন বাসায় আসার পরে আমার আইডি থেকে আবার যখন পোস্ট করি, বিভিন্ন সাংবাদিক ভাইরা পোস্ট করার পরে উনি একজন নাম না বলার শর্তে আমার ব্যাগটা ফেরত দেয় এবং টাকাগুলো ফেরত দেয়। শোনার পরে আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে আমি জানতে পেরেছি একটু বিষয় ছিল। তো এই বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন, জেলা স্পেশাল আছেন, ওনাকে আজকে লাইনে নিয়ে গেছেন। এই বিষয়ে তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছেন। তদন্তের পর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গাজীপুর পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আগামীকাল রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। বললেন, বিএনপি চেয়ারপারসনের সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারাও থাকবেন। এছাড়া লম্বা এই যাত্রায় তার সুস্থতা নিশ্চিতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের 4 জন চিকিৎসকও সাথে থাকবেন। লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ডক্টর জাহিদ জানিয়েছেন। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমান এবং ডাক্তার জোবাইদা রহমানের রিসিভ করার কথা রয়েছে বলেও জানানো হয়েছে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। দেশের বাইরে থেকে, যুক্তরাজ্য থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমান, এবং আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান অ্যান্ড প্রফেসর ডক্টর রফিক আহমেদ, আর অস্ট্রেলিয়া থেকে আমাদের ডক্টর মাজহার
ওনারা এই মেডিকেল বোর্ডের মধ্যে সম্পৃক্ত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যাত্রার বিষয়ে আমরা জানবো। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন অপেক্ষা করছেন, তিনি বিস্তারিত জানাবেন আমাদেরকে। গুলশানে আছেন তিনি। রবিন, আগামীকালই তো বেগম জিয়া যাত্রা করতে যাচ্ছেন এবং বেশ লম্বা একটি যাত্রা। তার সাথে সফরসঙ্গী হিসেবে তার দলীয় কারা কারা থাকবেন এ বিষয়ে কোনো খোঁজ খবর পাওয়া গেছেন কিনা, এই যাত্রার আদ্যোপান্ত সম্পর্কে জানতে চাচ্ছি। বৃষ্টি, এই যাত্রায় মূলত দলীয় লোকজনের উপস্থিতি খুব একটা থাকবে না, থাকবে মূলত চিকিৎসকদের উপস্থিতি। যেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন, বলা চলে সেই মেডিকেল বোর্ডের নেতৃত্ব যারা দিয়েছেন, বিশেষ করে প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর নুরনবী, নুরুদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর AJM জাহিদ হোসেন, তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মামুন, তারা সহ মোট 6 জন চিকিৎসক থাকছেন এবং সেই সঙ্গে আরও কিছু ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন, প্রায় 16 জনের মতো একটি টিম রয়েছে। এর বাইরে যে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে কাতারের আমিরে পাঠানো বা কাতার এয়ারলাইনের সেই রয়্যাল অ্যাম্বুলেন্সের 4 জন চিকিৎসক প্যারামেডিক্স থাকবেন এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা, সেই সঙ্গে সাহায্য সহযোগিতা করার জন্য কিছু লোকজন থাকবেন। যদি বলতে হয় যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া 2021 সালের 10 মার্চ থেকে বিভিন্ন সময় আসলে হাসপাতালে ভর্তি ছিলেন, করোনা থেকে শুরু করে নানান ধরনের রোগ নিয়ে, বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যা, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদরোগ সংক্রান্ত সমস্যা, নানান ধরনের রোগাক্রান্ত তিনি আসলে। এবং সেই জায়গাটায় বরাবরই বিএনপির পক্ষ থেকে যে মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালে চিকিৎসার যে দাবি উঠেছিল, যেহেতু বাংলাদেশে সেই চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হচ্ছিল না, সেই কারণে বারবারই বিদেশে যাওয়ার আবেদন করা হচ্ছিল, কিন্তু নানান জটিলতায় সেটি হয়নি, সরকারের নানান রকমের কারণে, বাধার কারণে। সেই জায়গাটায় ডক্টর AJM জাহিদ হোসেন, যিনি দলের স্থায়ী কমিটির সদস্য এবং সেই সঙ্গে তার অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও, তিনি বলছিলেন যে দীর্ঘদিন একাকিত্ব কিংবা নির্জন কারাবাস কিংবা এই ধরনের নানান দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে একজন মানুষ কী করে জীবনযাপনের ক্ষেত্রে নানান ধরনের হুমকির মুখে পড়তে পারে, তার এক ধরনের অন্যতম উদাহরণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই জায়গায় আজকে এই যে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হওয়া, সেটি তার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে, যে তিনি এয়ার ভ্রমণের জন্য তিনি খানিকটা সুস্থ, এইটুকু বোধ করেই তার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং লন্ডনে তিনি হিথ্রো এয়ারপোর্টে যখন নামবেন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি এবং তার সহধর্মী ডাক্তার জোবায়েদা রহমান, যিনি বিএনপি চেয়ারপারসন চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডেরও অন্যতম একজন সদস্য, তারা রিসিভ করবেন এবং সেখান থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে, যেটি লন্ডনের খুবই পুরাতন বিশেষায়িত একটি হাসপাতাল। সেই হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতেই নির্ভর করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কার্যক্রম। বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রবিন। প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ FTC-তে নেওয়া হয়েছে। আমাদের সহকর্মী তৌকির আহমেদ সেখানেই আছেন। তৌকির, অভিনেতা প্রবীর মিত্রর মরদেহ সেখানে নেওয়া হয়েছে, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। FTC-র পরে আর কোথায় তার মরদেহ নেওয়া হবে, সেখানকার অবস্থা আমাদেরকে একটু দেখাবেন। বৃষ্টি, এই মুহূর্তে আসলে প্রবীর মিত্রের জানাজার কিন্তু আসলে আয়োজন শুরু হয়নি, চলছে আসলে শেষ মুহূর্তের শ্রদ্ধা জানানো। এইখানে শ্রদ্ধা জানানো শেষে তারপরে জানাজা নামাজ হবে, সেই জানাজার পরে দ্বিতীয় জানাজার জন্য তাকে নেওয়া হবে ঢাকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিসে। সেইখানে দ্বিতীয় জানাজার পরে তাকে আজিবপুর কবরস্থানে আসলে দাফন করা হবে। কিন্তু এখন পর্যন্ত FTC-তে আমরা যতটুকু দেখছি, সেই অর্থে কিন্তু তার সহকর্মী বা স্বজনরা অনেকেই আছেন, কিন্তু সহকর্মীদের মধ্যে বিশেষ করে প্রবীণ যারা, তারা কিন্তু অনেকেই নেই। এই কদিন আগেই, 2-1 দিন আগেই কিন্তু আসলে এখানে, আবার 2-1 দিন না, ঠিক আমরা শনিবারেও এখানে ছিলাম চিত্রনায়িকা অঞ্জনা রহমানের শেষ শ্রদ্ধায়, ওখানেও কিন্তু তেমন আসলে উপস্থিতি ছিল না। আবার ঠিক তার একদিন পরেই আজকে আমরা প্রবীর মিত্রের শ্রদ্ধা জানাতে এখানে অনেকে এসেছেন। কিন্তু বরাবরই যেটা দেখা যায়, আসলে শিল্পীরা বয়স্ক হয়ে গেলে বা প্রবীণ হয়ে গেলে তাদের পাশে ওই অর্থে কেউ থাকে না। হয়তো শেষ বিদায়ের বেলায় সে অনেকেই হাজির হয়, কিন্তু যখন আসলে তাদের পাশে থাকা দরকার, সংগঠন বলি বা বিভিন্ন শিল্পীদের বলি, সেই অর্থে কিন্তু আসলে তারা কেউ পাশে থাকে না। তারপরেও আসলে অনেকেই এসেছেন, অনেক সংগঠন এসেছেন। আমরা চিত্রনায়ক আলমগীরকে দেখেছি, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এখানে আছেন, আর অনেকেই আছেন, কিন্তু উপস্থিতি আসলে সেই অর্থে সেই অর্থে বলা যায় যে একটু হতাশাজনক। এখান থেকে আসলে প্রথম জানাজার পরে আর একটু পরে হয়তো জানাজা শুরু হবে, সেই জানাজার পরে আসলে নেওয়া হবে চ্যানেলের অফিসে, সেই দ্বিতীয় জানাজার পরে আসলে আজিবপুর কবরস্থানে আসলে তাকে দাফন করা হবে। বৃষ্টি, শুনছিলাম আমরা তৌকির।
চট্টগ্রাম আদালতে 1911টি মামলার নথির সন্ধান মিলছে না। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। গতকাল নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন মহানগর দায়রা জজ আদালতের কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ, মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। জায়গা স্বল্পতার কারণে কার্যালয়ের সামনের বারান্দায় বস্তাবন্দি অবস্থায় নথিগুলো রাখা হয়। আদালতের অবকাশকালীন ছুটির সময় 13 থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অনেক খোঁজের পরেও হদিস মিলছে না এবং হারিয়ে যাওয়া নথির মধ্যে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার ডকেট রয়েছে। মামলার মূল নথি নয়, মামলার উপনথি, এগুলো ফটোকপি। অবকাশকালীন ছুটিতে গত 12/24 ইংরেজি তারিখে আমরা অবকাশকালীন ছুটিতে যাই, 1 তারিখে খুলছে। খোলার পরে আমি দেখলাম যে এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ দ্য প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। কুমিল্লায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেদের শক্তিমত্তা জানান দিতে নগরীর অলিগলিতে মহড়া দিচ্ছে। জামিন পাওয়া হত্যা মামলার আসামিরাও একেবারে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, জড়াচ্ছে হামলা, সংঘর্ষে। এতে করে আতঙ্কে নগরবাসী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মদদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চলছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গত কয়েকদিন ধরে কুমিল্লা নগরীতে শোডাউন শুরু করেছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা। হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক হত্যা মামলার আসামিরা। রতন গ্রুপ, নয়ন বন্ড ও ইগল গ্রুপের দৌরাত্ম্যে আতঙ্কে নগরবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত, তারাই আইনশৃঙ্খলা অবনতিতে তৎপর হয়ে উঠেছে। এই ছাত্রলীগ যাদেরকে ব্যবহার করত তাদেরকেই বিভিন্নভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার কাজে ব্যবহার করতেছে। এরা মূলত আসলে কিশোর গ্যাং না, আমরা কিশোর গ্যাং বলে বলে এদেরকে আসলে বাঁচিয়ে দিচ্ছি। এখন তাদের কোনো অভিভাবক নাই। এই অভিভাবক না থাকার কারণে এখন তারা শহরে শহরে বিশৃঙ্খলা করে তারা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তারা নতুন অভিভাবকের খোঁজে আছে। 2019 সাল থেকে কিশোর গ্যাংয়ের হাতে শিক্ষার্থী হত্যা শুরু। ইগল গ্রুপের হাতে প্রাণ হারায় শিক্ষার্থী আদিল। 2022 সালে রতন গ্রুপের হাতে নিহত হন শাহাদাত। প্রতি বছর এই তালিকা দীর্ঘ হচ্ছে। সবশেষ গত 4 ডিসেম্বর নয়ন বন্ড গ্রুপের হাতে খুন হন সজীব হোসেন বাবু। এসব ঘটনায় অভিযুক্তরা দাপিয়ে বেড়াচ্ছে নগরী। এদের মধ্যে বখাটে পাবেন, আর আমাদের এখানে যেহেতু মাদক প্রবণ এলাকা, মাদকাসক্ত পাবেন, এবং এরা কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়, এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে যে এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এলাকা। আইন আসলে এদেরকে বয়সের কম দেখানোর কারণে কিন্তু এরা পার পেয়ে যায়। আমার মতে এই বয়সের দিকটা বিবেচনা না করে এদেরকে কিভাবে সংশোধন করা যায়, এদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায়, এদের রাষ্ট্রের যে প্রশাসন কাঠামো আছে এদেরকে ভাবতে হবে। প্রতিটি খুনের ঘটনায় মামলার পর আসামি গ্রেফতার হলেও জামিনে বের হয়ে গেছে সবাই। পুলিশ বলছে অপরাধ দমনে কাজ করছে তারা। কুমিল্লা শহরে এই ধরনের গ্যাং কালচার থাকবে না। পরবর্তীতে আমরা যদি দেখি তাদের কোনো অ্যাক্টিভিটিস শহরে বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করছে, আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুধু হত্যা নয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চুরি, ছিনতাই, মাদকের কারবার, চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ বেড়েছে কুমিল্লা নগরীতে। আমিন বাবু, যমুনা নিউজ। আজও বায়ু দূষণে বিশ্বের 123টি শহরের মধ্যে একেবারে শীর্ষে রাজধানী ঢাকা। IQAR এর সূচকে বাতাসের মান আজ 252, যেটিকে বলা হয় খুবই অস্বাস্থ্যকর। রোববার সকালে ঢাকার বায়ুর মান ছিল 452, পরে তা আরও বাড়ে। গেল দিন ঢাকা সবচেয়ে দূষিত 10টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ। বায়ুমানের সূচকে দেখা যায় গেল ডিসেম্বর মাসের একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপেও দেখা গেছে ডিসেম্বর মাসে যত বায়ু দূষণ ছিল তা গত 9 বছরের সর্বোচ্চ। 2 দিনের সফর শেষে আজ রাতে ঢাকা ছেড়ে যাবেন কাতার নৌবাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আব্দুল্লাহ হাসান MA আল সুলাইতি। সফরের দ্বিতীয় দিন সকালে নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর আগে কাতার নৌবাহিনী প্রধান নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান।
এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ও কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারা। আন্তর্জাতিক কল ব্যবসার সিন্ডিকেট গুড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। আওয়ামী লীগ আমলে নিয়ন্ত্রক সংস্থাকে চাপে রেখে 7,500 কোটি টাকা হাতিয়ে নেয় সিন্ডিকেট। প্রাথমিক পর্যায়ে আন্তর্জাতিক ইনকামিং কলের সর্বনিম্ন দর বাড়ানো হচ্ছে 0.6 সেন্ট নির্ধারণের প্রস্তাব এখন মন্ত্রণালয়ে। 2015 সালে বছরে 5,000 কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে ওঠেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন। এরপর গড়ে তোলেন সিন্ডিকেট। অভিযোগ আছে এই সিন্ডিকেট আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে। বিটিআরসিকে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। তদন্তে বিষয়টির সত্যতা খুঁজে পেয়েছে বিটিআরসি। প্রাথমিক উদ্যোগ হিসেবে আন্তর্জাতিক ইনকামিং কলের সর্বনিম্ন দর 0.4 সেন্ট থেকে বৃদ্ধি করে 0.6 সেন্টে নির্ধারণ করার প্রস্তাব করেছে নিয়ন্ত্রক সংস্থা। যখন দেখা গেল 26, 27, 28টা লাইসেন্স দেওয়া হয়েছে, তো স্বাভাবিকভাবেই এদের আর বিজনেস কেসটা ওরকম থাকলো না। যেটাই হচ্ছে মূল অনিয়মগুলি হওয়ার শুরুটা হচ্ছে ওই জায়গাটায়। 0.4 সেন্ট ছিল, এটাকে একটু রেইজ করার জন্য 0.6 সেন্ট করার জন্য এটা আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। এতে করে সরকারের রেভিনিউ বাড়বে। এই যে কস্টটা রেইজ করলাম, এটার কোনো ইম্প্যাক্ট আমার এখানে পড়বে না, আমাদের এখানে কোনো গ্রাহকের উপর পড়বে না, বিকজ এটা আসে হচ্ছে বাইরে থেকে। বিটিআরসির প্রাথমিক উদ্যোগে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, তবে এখনও যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক কল আদান প্রদান চলছে সেটিই বেআইনি, এমন অভিমত খাত সংশ্লিষ্টদের। 4 সেন্ট থেকে 6 সেন্ট করবেন অথবা আপনি আরও বাড়াবেন, আমার হিস্সা আমি বেশি পাবো, কিন্তু ইটস রিমেইন ইলিগাল, ইটস রিমেইন আউটসাইড দ্য আইএলটিএস পলিসি। আমাদেরকে মনে রাখতে হবে এই পুরো জিনিসটা করা হয়েছিল ট্রায়ালের নামে এবং গত 5 বছর ধরে এটা চলছে। সো যেটা আগেও অবৈধ ছিল সেটা আপনি যে নামে ডাকেন না কেন এখন সেটা এখনও অবৈধ আছে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং যথাযথ রাজস্ব আদায়ের লক্ষ্যে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস পলিসির আওতায় 3 স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি। এরপর 6 মাসের জন্য পরীক্ষামূলক কার্যক্রমের কথা বলে 9 বছর ধরে আরও একটি বাড়তি স্তর তৈরি করে পুরো ব্যবসা কবজা করেন বিগত সরকারের প্রভাবশালীরা। বিষয়টি আমলে নিয়ে এই আইএলটিটিস পলিসি পর্যালোচনার কথা জানায় বিটিআরসি। অনেকেই মধ্যস্বত্বভোগীর মতো হয়ে আছেন, কোনো রকমের ভ্যালু ক্রিয়েট করছেন না বা সিগনিফিকেন্টলি ভ্যালু ক্রিয়েট করছেন না, কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। সো আমাকে সার্ভিস যদি কস্ট এফিশিয়েন্ট করতে হয়, এরকম অনেক ইন্টারমিডিয়েট গ্রুপকে বাদ দিতে হবে। এখন আমরা চিন্তা করছি যে IGW, ICX, এদিকে হচ্ছে IIG, নিক্স, এগুলিকে রিভিউ করছি আমরা। গত 9 বছরে আন্তর্জাতিক কলের প্রকৃত দর গোপন করে আওয়ামী সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে অন্তত 7,500 কোটি টাকা। আসাদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য মেলায় খাবারের বাড়তি দামে নাকাল ক্রেতা দর্শনার্থীরা। বলছেন মান নিয়ে নানান প্রশ্ন রয়েছে, যদিও দোকানীদের দাবি আয়োজক সংস্থা ইপিবির বেঁধে দেয়া দরে তা বিক্রি করছেন। খাবার মান নিয়ে সতর্ক করেছে ভোক্তা অধিকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রেস্তোরাঁয় খাবারের দাম নিয়ে বিড়ম্বনায় পড়ছেন ক্রেতা দর্শনার্থীরা। অভিযোগ উঠেছে বাড়তি দামে কিনতে হচ্ছে খাবার, যার মান নিয়েও রয়েছে প্রশ্ন। 2টা নান রুটি আর চাপ 450 টাকা বিল হয়েছে, যা হয়তো নর্মাল দোকানে এমনি খাইলে 300 এরকম বিল হইতো। 200 কি 250 হলে বেটার হইতো, ভালো হইতো, কিন্তু প্রতি প্লেট 400 টাকা করে বেশি না। মাটন কাচ্চি খেয়েছি 400 টাকা করে প্লেট। আসলে যে মানটা ছিল, মানটা মানে এটা না, মানসম্মত না। খাবারের মান খুবই বাজে, মানে পুরাটাই তেল দিয়ে ভরা। দাম প্রসঙ্গে দোকানিরা জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর নির্ধারিত দামেই খাবার বিক্রি করছেন। পিবির সাথে এক্সপোর্ট ব্যুরোর সাথে আমাদের একটা মিটিং হয়, হ্যাঁ, সেই মিটিংয়ে সেখানে ভোক্তা অধিকারও থাকে, তো তাদের সাথে মিটিং করে আমাদের একটা রেট নির্ধারণ করা হয়। আমরা শুধু বলি যে আমাদের এই আইটেমগুলোর খরচ এত বেশি, ওনারা সব কিছু বিবেচনা করে তারপর আমাদের যে আমরা যারা হোটেল কর্তৃপক্ষ আছি আমাদেরকে নিয়ে একটা মিটিং করার পর একটা দাম নির্ধারণ করে আমরা পরে ওই প্রাইজে বিক্রি করি। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায় রেস্তোরাঁর ভাড়া বেশি, যার প্রভাব পড়েছে খাদ্যপণ্যের দামে।
বড় মানের একটি রেস্টুরেন্ট পেতে হলে ন্যূনতম 17 বা 20 লক্ষ টাকার মতো খরচ আসে, হ্যাঁ, এবং ওই রেস্টুরেন্টগুলোতে ওয়ার্কার থাকে, হ্যাঁ, 1-150 লোকের এনগেজমেন্ট থাকে, তাদের প্রতিদিনকার পারিশ্রমিক স্বাভাবিকভাবে বাজারের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিছুটা হলেও মূল্য বৃদ্ধি পাবে, এটিকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নাই। এদিকে খাবারের মান নিয়ে দোকানীদের সতর্ক করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেলার 4র্থ দিন থেকে শুরু হয়েছে সরকারি এই সংস্থার কার্যক্রম। তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, 100% হাইজিন মেনটেন সহ খাবারের গুণাগুণ যেন ঠিক থাকে, এবং একই সাথে ইপিবি থেকে যে চার্ট দেওয়া হবে মূল্যের, এর চেয়ে বেশি দামে যেন বিক্রি না হয়, এই বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। মেলায় 7টি খাবারের দোকান এবং 5টি কফি শপ রয়েছে। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া HMPV আসলে কি? লক্ষণ, ধরন, সংক্রমণের বৈশিষ্ট্যই বা কি? এই ভাইরাস কি আদৌ মরণঘাতী হবে বাংলাদেশে? আর এ নিয়ে কি কাজ করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই বা কি পরামর্শ দিচ্ছেন? এর বিস্তারিত প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আখলাকুস সাফা। করোনা মহামারীর 5 বছর পর নতুন ব্যাধি আতঙ্কে চীন। প্রাথমিক ধারণা, রাইনোভাইরাস এবং HMP ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব, যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। HMP বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। কেমন এই ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ, এ বিষয়ে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IDCR এর পরিচালক। অন্য রেসপিরেটরি ভাইরাস যেভাবে ছড়ায় বা যেভাবে মানুষকে আক্রান্ত করে, এই ভাইরাসটাই একইভাবেই কাজ করে। যদি উদাহরণ হিসাবে আমরা যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলতে পারি, এটা ওরকমই একটা ভাইরাল জনিত অসুখ, যেখানে জ্বর, সর্দি, কাশি এগুলো হয়। এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই বলছেন ডক্টর তাহমিনা। জানান, এটা নতুন কোনো ভাইরাস নয়। কোভিড-19 একটা নতুন বা SARS-CoV-2 একটা নতুন ভাইরাস ছিল, যেই জন্য এই মহামারীটা হয়েছিল। কিন্তু হিউম্যান মেটানিউমো ভাইরাসের উপস্থিতি অন্য দেশে যেমন ছিল, বাংলাদেশেও সেরকম ছিল এবং এখনও আছে। এই মেটানিউমো ভাইরাস নিয়ে ওরকম দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা একটা নর্মাল কমন কোল্ড যেভাবে করে বা যা কিছু হয় সেরকম পর্যায়ে এটা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে আগেও HMPVর অস্তিত্ব ছিল, এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে অস্তিত্ব। তবে আতঙ্কিত হওয়া যাবে না, বরং করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ঔষধ নেই, কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আছে, এটারও তাই আছে। কাজে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলব, এবং আমাদের যারা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান আছেন, এখন আমাদের প্রয়োজন হবে কোভিড শনাক্ত করার পাশাপাশি, ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করার পাশাপাশি এই হিউম্যান মেটানিউমো ভাইরাস হয়েছে কিনা সেটা শনাক্ত করা প্রয়োজন। 2013 সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল HMP ভাইরাস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।